রামলালের তাণ্ডবের ছবি দেখাবো আপনাদের। ঝাড়গ্রামে আবারও তাণ্ডব রামলালের। ঝাড়গ্রামের সাঁকরাইলে রীতিমতো দাপাদাপি রামলালের। খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয় হাতিটি, আর হাতির আতঙ্কে রীতিমতো বন্ধ থাকে যান চলাচল। দক্ষিণ দাঁড়িয়ায় ক্লাবে ঢুকে ভাঙচুর চালায় রামলাল। ক্লাবের জানলা ভেঙে খাবার তছনছ করে সেই রামলাল। তাকে জঙ্গলে ফেরাতে তৎপর বনকর্মীরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঝাড়গ্রামের সাঁকরাইলে রীতিমতো দাপাদাপি চালায় রামলাল। খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয়, হাতির আতঙ্কে বন্ধ থাকে যান চলাচল। ক্লাবে ঢুকে ভাঙচুর করে রামলাল এবং ক্লাবের জানলা ভেঙে খাবার তছনছ করে। বেহালাতে মদের ঠেকে বন্ধুকে খুন বন্ধুর বাবার। বেহালায় যুবক খুনে অভিযুক্ত বন্ধু। বেহালা শখের বাজারে মদের ঠেকে খুন। ঘটনাস্থলে বাবাকে ডাকে অভিযুক্ত যুবক। বাবা ছেলে মিলে আরেক বন্ধুকে মারধর করে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঘটনার সূত্রপাত কোথায়, এখনো পর্যন্ত কি কি আপডেট আমরা পাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, কিভাবে শুরু হলে ঘটনা, কেন সেই ঘটনা একেবারে মৃত্যু পর্যন্ত গড়িয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, তদন্ত কি কি আপডেট পাচ্ছি? দেখো, একেবারেই গতকাল এই অভিযুক্ত কৃষ্ণ জানা এবং যিনি মারা গেছেন বাপি অধিকারী, এই দুই যুবক মদ্যপান করে এবং সারা রাত ধরে তারা মদ্যপান করার পর আজ সকাল 7টা নাগাদ শখের বাজারে যে সুপার মার্কেট রয়েছে সেই সুপার মার্কেটের সামনে এসে বচসায় জড়িয়ে পড়ে। পুলিশের সূত্রে জানা যাচ্ছে কি নিয়ে বচসা, যে মদের টাকা কে দেবে এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তারপর এই যে অভিযুক্ত কৃষ্ণ জানা, তিনি তার বাবাকে ফোন করে ডাকে। শখের বাজার সুপার মার্কেটের সামনেই বাবা এবং ছেলে মিলে এই বাপি অধিকারীকে বেধড়ক মারধর করে, মাটিতে ফেলে তাকে লাথি মারা হয় এবং তারপরই কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে এই বাপি অধিকারীকে মৃত বলে জানানো হয় হাসপাতালের তরফ থেকে এবং ঘটনাস্থলে তৎক্ষণাৎই ঠাকুরপুকুর থানার পুলিশ আসে। দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, দীপু জানা এবং কৃষ্ণ জানাকে। যে বিষয়টি জানা যাচ্ছে যে কে মদের টাকা দেবে এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তাদের বচসার সূত্রপাত হয়। যদিও বা পুলিশ ইতিমধ্যে যে সুপার মার্কেটের সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করেছে, কারণ একটি বিষয় জানা যাচ্ছে যে গতকাল 4 জন মিলে মদ্যপান করছিল। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে আজ সকালেই কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংসের একটি শাখা এসেছিল, ভিডিওগ্রাফি করে নিয়ে যাওয়া হয়েছে। যে 3টি জায়গায় এই মারধরের ঘটনা ঘটেছে 3টি জায়গায় কর্ডন করা হয়েছে। আদতে কি অনিচ্ছাকৃত খুন নাকি পরিকল্পনা করেই তাকে মারধর করা হয়েছিল, বা অতীতে তাদের কোনো ঝামেলায় তারা জড়িয়ে পড়েছিল কিনা, অন্য কোনো সমস্যা ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। সকালবেলা আমি সবে দোকানে এসেছি, তখন 7টা 10 থেকে 15 হবে, রাস্তায় চেঁচামেচি হচ্ছে, শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল, তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। ছেলেটি আর কোনো সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন সেন্স নেই, তখনই ও থানায় খবর দেওয়া হলো। এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। আর ওই দুজন কোথায় ছিল? পালিয়ে গেছিল? না, ওই সামনেই ছিল। পুলিশ তো সঙ্গে ধরে নিয়ে, ওরা পালাতে হয়নি। কতজন ছিল মোট ওখানে? মারছিল ওকে দুজনই, ওর বাবা এবং ওর ছেলে। ও রাস্তায় মারছিল, কিন্তু এইখানে যখন মেরেছে ওর বাবা, ওই ছেলেই মেরেছে। আর এবার নজর রাখবো মহেশতলাতে। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু। বাড়ির কিছুটা দূরেই দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ আগেই সন্দেহজনক ফোন করে কেউ বাইরে ডাকে, এমনটাই সন্দেহ সেই নার্সের স্বামীর। ইতিমধ্যেই এক যুবককে আটক করেছে মহেশতলা থানা এবং আটক যুবকের বাড়ির সামনেই দেহ উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, সেই যুবককে, তার পরিচয় কি? সেই যুবকের সঙ্গে নার্সের কোনো আগের পরিচিত ছিল কি সে? আর সেই কি ফোন করেছিল সেই নার্সকে? এখনো পর্যন্ত পুলিশ কি বলছে?
দেখুন যে ঘটনাটা ঘটেছে মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়া এলাকায়, যেহেতু রাত্রি 2টোর সময় কে আচমকাই ফোন করে ওকে কল করে যে একজনের মাথা ফেটে গেছে, তাকে দেখতে হবে। সেই সময় ও ঘর থেকে বেরোয়, ব্যাস এইটুখানি। যখন বেরোবার আগে সেই মুহূর্তে ওনার স্বামীর সঙ্গে কথা বলেছিল, স্বামীর সঙ্গে কথা বলার পরে স্বামীও সেই একই কথা বলেছে যে ওকে রাত্রি 2টোর সময় কেউ ফোন করেছিল। কিন্তু উনি এই যে একটি নার্সিংয়ের কাজ করে, যে এলাকায় কারোর কিছু কোনো ঘটনা ঘটলে উনি সবার কাছে যায়, তার কারোর মাথা ফেটে গেলে, কারোর শরীর খারাপ হলে সবাইকে গিয়ে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু এই যে এখন শনিবার রাত্রে যেটা চলছে, এখন একটা মহরম চলছে এবং একটা উৎসব চলছে। সেই উৎসবের মধ্যে রাত্রিবেলা যখন এই ঢোল বাজছিল, সেই সময় ক্লাবেরই ছেলেরা পাশেই কেউ ছিল, কেউ কিন্তু বুঝতে পারিনি। তারপরে যখন বডিটা পড়েছিল, যে মহিলার মৃতদেহটা পড়েছিল, তখন যখন মহিলাকে দেখতে যায়, তখন পাড়ার লোকরা দেখতে পায় যে মহিলার গলায় একটা মামলার মানে ওড়না জোড়ানো আছে এবং জিভ বেরিয়ে আছে। তখন সঙ্গে সঙ্গে মহেশতলা থানায় খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং মহিলার ওখান থেকে যেখানে মৃতদেহ পড়েছিল সেইখানেই একটা মানিব্যাগ এবং একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সেই মোবাইল সূত্রে এবং সেটার খোঁজ আরও মানে এখনো চলছে এবং সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত চেক করছে মহেশতলা থানার পুলিশ। এবং ওদের বাড়ির লোকরা, যে মেয়েটার বাড়ির লোকরা অভিযোগ থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে যে আমার মেয়েকে খুন করা হয়েছে। সেটা কারা করেছে, কি করেছে, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ একজনকে আটক করেছে, করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ এখনো তার নাম বলেনি এবং যেহেতু আটক করেছে সেই জন্য এখন তার নাম বলা যাচ্ছে না। যেখানে ঘটনা ঘটেছিল ঘনবসতি এলাকায়, যেহেতু একটা উৎসব চলছে, সেই উৎসবের মাঝে এরকম একটা ঘটনা, এই নিয়েই এখন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি করে, কে মারলো, কারা মারলো, এটাই পুলিশ তদন্ত করে দেখছে। একেবারে পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সমীর। মেয়েটা চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ, গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল এরকম? হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি, গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে। বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে, 2টো কত বলে, হ্যাঁ তুমি ঝামেলা করছো? আমি বলি না তো, 2:34 নাগাদ। তারপর আর ফোন করেনি। কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। দেখি না চিত হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর ওই অন্যটা গলায় পড়ে বাঁধা, জিভ বেরিয়ে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ মেরেছে। নাম্বারগুলো চেক করতে হবে, লাস্ট দিনে কে ধরবে। ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার 2-4 জন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনো পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে, ওকে যেখানে ফেলা হয়েছে, মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। পানিহাটিতে মহিলার রহস্য মৃত্যু, 2 হাতের শিরা কাটা অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে সেই মহিলার। গতকাল থেকে ফোনে না পেয়ে সন্দেহ হওয়ার পর আজকে যখন দরজা ভাঙা হয়, দরজা ভেঙে ঢুকে দেহ উদ্ধার করা হয়। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনছে পরিবার, ছেলেকে নিয়ে পলাতক স্বামী। পানিহাটির আজাদ হিন্দ নগরে রীতিমতো চাঞ্চল্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, এখনো পর্যন্ত কি আপডেট? সেই স্বামীর কোনো খোঁজ কি করতে পেরেছে পুলিশ? সেই স্বামী কেনই বা তাকে খুন করবে, এই বিষয়টা নিয়ে কিছু সামনে আসছে তথ্য? দেখো, ইতিমধ্যে ঘোড়া থানার যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা কিন্তু এই যে সুকান্ত নাগ, যে স্বামী, তার কিন্তু মোবাইল ফোন ট্র্যাক করে তার কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর কাজ চালাচ্ছে। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছে এবং সে কিন্তু প্রায় অনেকটা দূরে পালিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে সুকান্ত নাগ, যে স্বামী, যে স্ত্রীকে খুনের ঘটনায়, এই খুনের ঘটনায় কিন্তু তার যে ছেলে, সে ছেলেও কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে কোথাও চলে গিয়েছেন, এমনটাই কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছে। এবং যে খুন হয়েছে অর্থাৎ প্রিয়াঙ্কা নাথ, সেই প্রিয়াঙ্কা নাথের পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যে থানায় অভিযোগ করেছে স্বামী সুকান্ত নাথের বিরুদ্ধে। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু পলাতক যে স্বামী এবং তার যে মৃতার যে শ্বশুর, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ঘোড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুবীর। প্রিয়াঙ্কা নাথ হচ্ছে ফোন করাতে পাওয়া যাচ্ছে না,
আমার ছোট শালা আছে, ওখানে ওকে বলা হয় যে তুমি একটু খোঁজ নাও। ও বাড়িতে গিয়ে দেখে যে তালা বন্ধ। তারপর পাড়া প্রতিবেশী বেরিয়ে যেই চিৎকার চেঁচামেচি করছে তারা বললো চলো আমরা ভালো করে দেখি। তখন আমার ছোট শালা আপনার টর্চ মারে দেখে রক্ত ব্লিডিং। তা আপনাদের কি মনে হয় একদম মার্ডার, পিপলান মার্ডার। কারণ বাচ্চাটাকে নিয়ে গেছে, বাচ্চাটার সামনে হয়তো মারেনি, বাচ্চাটাকে হয়তো কোথায় রেখে এসছে, তারপরে মেরেছে, তারপরে বেরিয়ে গেছে। কে মেরেছে? শ্রীকান্ত নাথ ওর স্বামী। আমরা দেখেছিলাম পাঁশকুড়ার ঘটনা, যেখানে চিপস চুরির মতো অপবাদ দেওয়া হয় এবং সে অপবাদ সহ্য না করতে পেরে 12 বছরের এক কিশোর আত্মহত্যা করে। আর ঠিক সেরকমই ঘটনা আবারও ঘটলো। চুরির অভিযোগে অপমানে আত্মঘাতী শান্তিপুরের ঘটনা। সে ঘটনায় রীতিমতো গ্রেফতার করা হয়েছে একজনকে এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তাকে ক্লোজ করা হয়েছে। ফুল চুরির অভিযোগ, সেই অভিযোগে মহিলাকে কান ধরে উঠবোস করানো হয় আর সেই অপমানেই মহিলা আত্মঘাতী হয়েছে। এখনো পর্যন্ত এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। সেই মহিলার পরিবার কি বলছে? শুধুমাত্র অপবাদ দেওয়ার জন্যই আত্মঘাতী হয়েছেন সেই মহিলা? দেখো, শান্তিপুরের নৃসিংহপুরের মধ্যপাড়ার ঘটনায় যে ঘটনা ঘটেছে, যে প্রতিবেশীর বাড়িতে ফুল তুলতে গিয়ে তাকে ধাওয়া করা হয় চোর বলে এবং তাকে খুঁজে বার করে ভোরবেলায় তাকে কান ধরে উঠবোস করানো হয়, এমনকি তাকে চট থাপ্পড় পর্যন্ত দেওয়া হয়। পাশাপাশি সারাদিন তাকে ভয় দেখানো হয়, এমনটাই অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে। এবং তো জানি না কি এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এক সিভিক ভলেন্টিয়ার, যার নাম অভিযোগপত্রে রয়েছে এবং তার পরিবারই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার দাদা অসীম করাতিকে গ্রেফতার করেছে শান্তিপুর থানা পুলিশ এবং যে সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই দুজনের স্ত্রী কিন্তু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তবে যেই ঘটনা ঘটেছে, পরিবারের পক্ষ থেকে একেবারে অভিযোগ তোলা হয়েছে যে ফুল তুলতে গিয়ে তাকে চোট অপবাদ দেওয়া হয়েছিল এবং পাশাপাশি তাকে তাড়া করা হয়েছিল, সেখানে ধরে নিয়ে এসে ভোরবেলা তাকে কান ধরে উঠবোস করানো হয়, এমনকি মারধর, পাশাপাশি সারাদিন তাকে ভয়ভীতি দেখানো হয়। সেই ভয়ভীতির কারণে অপমান সহ্য করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। এরপরেই শান্তিপুর থানায় অভিযোগ করে মৃতার পরিবার এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শান্তিপুর থানা পুলিশ। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। এবং অন্যদিকে এই দুজনের স্ত্রী কিন্তু পলাতক রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ জানার চেষ্টা করছে ওই ভোরবেলা, শুক্রবার ভোরবেলা কি ঘটনা ঘটেছিল এবং কি কারণেই তিনি আত্মহত্যা করলেন। যে অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে সেটা যেমন গুরুত্ব দিয়ে ক্ষতি দেখা হচ্ছে, অন্যদিকে একজনকে গ্রেফতার করে আরো দুজনকে গ্রেফতার করার চেষ্টা করছে। যাকে গ্রেফতার করা হয়েছে রঞ্জিত, তার কি বক্তব্য, তিনি কি বলছেন? দেখো, একেবারে সরাসরি তার যেটা বক্তব্য, যে এরকম কান ধরে উঠবোস করানোর কোনো ঘটনা ঘটেনি। একেবারে গতকাল কিন্তু জানিয়েছিলেন, তার স্ত্রীও জানিয়েছিলেন যে কোনো ঘটনা ঘটেনি। এবং সিভিক ভলেন্টিয়ার তার যেটা দাবি ছিল যে তিনি সেই সময় উপস্থিত ছিলেন না, তিনি ডিউটিতে ছিলেন, তিনি ফোন মারফত জানতে পারেন এরকম ঘটনা ঘটেছে, তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে মৃতার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেখানে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে কান ধরে উঠবোস করানোর পাশাপাশি চোর অপবাদ দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল এবং সারাদিন ভয়ভীতি দেখানো হয়। সেই অপমানে সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন এবং ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, একজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, অর্থাৎ যিনি সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে তদন্ত চলছে, বাকি দুজন পলাতক রয়েছে, পুলিশ তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ, ধন্যবাদ রঞ্জিত। কান ধরে উঠবোস করেছিলেন? বলছি বাড়িতে কিচ্ছু করি না, ওইসব খাওয়া কথা সব না বাড়ি পাড়ার লোক বলছে আপনারা দেখে বললে আমি কি আপনি জিজ্ঞেস করেন? আমার পাড়ার ছেলে, আমার সব জানা আছে। চোর বলে দেখেছেন না, তাকে সে দৌড়ে দিয়েছে, আমি দৌড় দিই না। দুটো ফুল তুলতে গেছে বলে সেই জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। ফুল চুরির অভিযোগ, তারপরেই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের লোক বলে হুমকি দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার, থানায় সেই অভিযোগই জানানো হয়েছে। নদিয়ার শান্তিপুর, এখানকার হরিপুর অঞ্চলের মধ্যপুরের বাসিন্দা বছর 50-এর সরস্বতী দে। শনিবার ভোরে গোয়ালঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শুক্রবার ভোরে পাড়ায় ফুল তুলতে বেরিয়েছিলেন সরস্বতী দে। অভিযোগ, তাকে ফুল তুলতে দেখে চোর বলে ধাওয়া করেন পাড়ার কয়েকজন। এরপর তাকে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয়। কান ধরিয়ে রেখেছিল, বলেছে চোর ধরেছে।
পরিবারের অভিযোগ, এই অপমানেই চরম পদক্ষেপ। শুক্রবার গোয়ালঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সরস্বতী দে। শনিবার সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। দুটো ফুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল ওই করাতি বাড়ির লোকজনগুলো। সারা পাড়া ছড়িয়েছে আমার মাকে এরকম করে, কান ধরিয়ে রেখেছিল, বলেছে চোর ধরেছে চোর ধরেছে। আমার মা এরকম গলায় দড়ি দিয়েছে, আমার মাকে কেন এরকম করলো? আমি চাইছি এর একটা বিচার হোক। প্রতিবেশী 3 জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতর পরিবার। শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার মিলন করাতির বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিবারের। আমি তো ছিলাম না, নাইট ডিউটি ছিল, গতকালকে ছিল, আমার সিভিকে কাজ করি শান্তিপুর থানা। তা আমাকে ফোন করলো বাড়ি থেকে, এই ব্যাপার একজন নাকি মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি। এটা মিথ্যা কথা, বুঝলা? দরজা খুলে দেখি উনি ফুল তুলতেছিল, আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো, পাশে বাড়িতে ঢুকছে, উনি লুকাইছিল, ওনাকে কিছুই বলিনি। আমি তো অন্ধকারে মুখও দেখতে পাচ্ছি না যে কে কি বলবো। যেতে যেতে দেখি চলে গেছে, ওই রাস্তা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে। তারপর আমি গিয়ে শুনলাম যে চলে গেছে, বললো হ্যাঁ চলে গেছে, কান ধরে চলে গেছে। বললো কানটা কি ওই দিলো? বলে হ্যাঁ ওই ইচ্ছা করে ধরেছে। চোর অপবাদে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা কদিন আগেই ঘটেছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গত মে মাসে 3 প্যাকেট চিপস চুরির অভিযোগ ওঠে 12 বছরের কৃষ্ণেন্দু দাসের বিরুদ্ধে। পরিবারের দাবি মারধর করা হয় কৃষ্ণেন্দুকে। এরপরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে কৃষ্ণেন্দু। সেই ঘটনাতেও আঙুল উঠেছিল এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া। প্রবীণ মহিলাকে চোর অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। এখানেও হুমকি দেওয়ার অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। পরিবারের দাবি এরপরেই অপমানে আত্মহত্যা করেন সরস্বতী দে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে সবার সামনে মারধর করা হয়। শুধু মারধর নয়, মারধর করা হয়, জুতো পেটা করা হয়, এমনকি সবার সামনে গায়ে কালিও ছিটিয়ে দেন তৃণমূল নেতা বেবি কোলে। এখনো পর্যন্ত অধরা রয়েছেন সেই বেবি কোলে। তবে এবার প্রবীণ প্রতিবাদীকে মারধরে পাল্টা যুক্তি দিচ্ছেন বেবি। অনুতপ্ত নন, এমনটাই পাল্টা যুক্তি বেবির। দলের শোকজের জবাবে পাল্টা যুক্তি বেবি কোলের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর, এই পাল্টা যুক্তিতে কি বলছেন বেবি? বেবি কোলে দলের যে সকল তার উত্তর দিয়েছেন, তাও আবার জানা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই উত্তর দিয়েছেন জেলা সভাপতিকে। সেই চিঠিতে লিখেছেন যে অনিল দাস, এই যে বর্ষিয়ান এই যে প্রতিবাদী নেতা, তার সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রু নেই, কিন্তু তিনি যেভাবে তার তার পারিবারিক বিষয়ে তাকে হস্তক্ষেপ করছে, তার যে ছেলের সঙ্গে তার স্বামীর সঙ্গে যে তার ঝামেলা চলে, তার বিষয়ে তিনি নাক গলাচ্ছেন এবং সেই বিষয়ে তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যদিও বেবি কোলে এই যুক্তি মানতে নারাজ অনিল দাস যেটা অভিযোগ করেছেন যে বেবি কোলের স্বামীকে তিনি কোনোদিনও দেখেননি, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেবি মিথ্যে কথা বলছে, একজনের বাড়ি ভাঙচুর করেছিল আর তারই প্রতিবাদ জানাতে গিয়ে তাকে মারধর করেছে। জানা গেছে যে 30 তারিখে রাস্তায় ফেলে তাকে প্রবীণ এই প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছিল। এরপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছিল। আর সেই শোকজের উত্তর দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বেবি কোলে। যদিও দলের যে জেলা সভাপতি সুজয় হাজরা তিনি জানিয়েছেন অফিসিয়ালি কোনো চিঠি পাইনি, চিঠি পেলে উচ্চ নেতৃত্বকে জানাবো এবং যা দল সিদ্ধান্ত নেব সেটা সংবাদ মাধ্যমে জানাবো বলে তিনি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ শঙ্কর। ওর স্বামীকেই আমি এখনো পর্যন্ত দেখিনি। কি এসব বাজে কথাবার্তা বলছে আমি তো বুঝে উঠতে পারছি না। অ্যাকচুয়াল ও যে গরিব মানুষদের জায়গাগুলোকে দখল করে, এইগুলোতে জড়িয়ে আছে এক অ্যাডভোকেট। সেই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি থানায় যাই গত 1-1.5 বছর ধরে। ওর ইনকামের জায়গায় তো ওইগুলো, কিভাবে বেঁচে আছে ও? আমি তো স্বামীকে চিনি না, স্বামীকে তো দেখিনি আমি। তো বেবি কোলে যে অভিযোগটা করছে, আপনি না তার পারিবারিক হস্তক্ষেপ করেন? ওর তো কোনো উপায় নেই, এই কথা বলা ছাড়া আর তো কোনো রাস্তা নেই। ওর স্বামী খড়গপুরে নেই, আমি কি করে তার ফ্যামিলি ম্যাটার ইন্টারফেয়ার করছি? এসব এখনো বানানো গল্প।